প্রিয় শিক্ষার্থী ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় পড়াবো। তো শিক্ষার্থী, অভিভাবক যারা আমার লাইভ ক্লাস দেখছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা সবাই মনোযোগী হয়ে লাইভ ক্লাস দেখবে। খাতা কলম নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কোনো তথ্য তোমরা সেগুলো খাতায় নোট করে লিখে বারবার প্র্যাকটিস করবে। আর যারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছে না তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই লাইভ ক্লাসটুকু শেয়ার করে দিবে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, ক্লাসটুকু দেখার জন্য তো চলো আজকে আমরা আলোচনায় ফিরে যাই। আজকে শব্দের কথা এই অধ্যায়ে 1 থেকে 5 পর্যন্ত পাঠ 1 থেকে 5 পর্যন্ত পড়িয়েছিলাম। সেখানে ছিল যে শব্দের সঞ্চালন, শব্দ কঠিন মাধ্যমে সঞ্চালিত হয়, তারপরে হচ্ছে বায়ুশূন্য মাধ্যমে শব্দ, এগুলো আলোচনা করেছিলাম। তো পার্ট 6 থেকে 10 বা 11 আছে। তো এর মধ্যে আমরা আজকে যা আলোচনা করব সেখান থেকে আমরা কি শিখব। সেখান থেকে আমরা শিখব যে প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়, এই বিষয় সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। তারপরে হচ্ছে যে শ্রাব্যতার সীমা, আমরা কতটুকু শব্দ শুনতে পাই, কতটুকু শব্দ শুনতে পাই না, এই সম্পর্কে ধারণা নিতে পারবো। এরপরে হচ্ছে যে শব্দ আমাদের কোনো উপকার করে কিনা, এই শব্দ এই শব্দের দ্বারা আমাদের কোনো রোগ সৃষ্টি হয় কিনা, বা এই শব্দটাকে আমরা কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি কিনা, সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানতে পারবো এবং ব্যাখ্যা করতে পারবো। তো তোমাদের পাঠ্য বইতে দেখো প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। আমরা আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, তার মধ্যে কি যেন ছিল মনে আছে? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। এর মধ্যে আমরা কান দিয়ে শুনে থাকি। আমরা কোনো শব্দ বা কোনো কথা বা অন্য কোনো যাই হোক, আমরা সেগুলো কিসের মাধ্যমে শুনে থাকি? কানের মাধ্যমে শুনে থাকি। তো শিক্ষার্থীরা একটু আমাদের কানটা কেমন? আমাদের কানটা হচ্ছে ফানেলের মতো। আমাদের কানটা হচ্ছে ফানেলের মতো, অর্থাৎ বাইরের অংশটা যেমন ফানেল যেরকম থাকে, আমি একটু দেখাই। ফানেলটা যেরকম এরকম হয়ে থাকে, আমাদের কানটাও কিন্তু ঠিক এরকম, যে বাইরের অংশটা এরকম থেকে একটা পাইপের মতো থাকে। আমি একটু সামান্য তোমাদের বোঝানোর স্বার্থে আমি সময় নষ্ট না করে আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে আসলে শুনে থাকি। আমাদের এই অংশটা হচ্ছে বাইরের কান, তারপরে এই অংশটা একটু সরু একটা নলের মতো আকৃতি থাকে। তারপরে যে এখানে হচ্ছে তোমরা মাত্র 7-এ পড়ো, তোমরা এখানে 6ষ্ঠ শ্রেণীতে অবশ্যই এটা পড়ে আসছো। এই অংশটা হচ্ছে কানের মধ্যকর্ণ। আমি এতটুকু আঁকতে যাচ্ছি না। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে কিন্তু এক ধরনের সরু একটা নলাকার মতো থাকে। যাক, এরকম একটা কানের ভিতরের অংশ যেটা, সেটা সহ আমি একটু এঁকে দেখালাম। কেন হচ্ছে আমরা কিভাবে শব্দ শুনতে পাই সেটা দেখানোর জন্য। যে আমাদের বাইরের কানের যে অংশটুকু থাকে সেটা হচ্ছে কানের পিনা।
এটুকু ফানেলের মতো হয়ে থাকে, এখানে সরু একটা নল থাকে, সেটা দিয়ে যদি আমরা একটু চেষ্টা করি, সেখানে একটা পর্দা থাকে। এই যে আমি যেটা বলবো সেটার জন্য আমি ছবিটা এঁকেছি, এটা হচ্ছে পর্দা। এই অংশটা হচ্ছে পর্দা। শব্দ যখন আমাদের কানের ভিতরে প্রবেশ করে তখন এই পর্দার মধ্যে কম্পনের সৃষ্টি হয় বা বাধা প্রয়োগে কম্পনের সৃষ্টি হয়। এখান থেকে এই কম্পন সেই সেকুলাস ইউট্রিকুলাস এর মধ্যে আসবে, এখানে স্নায়ু কোষগুলো মস্তিষ্কে তথ্য প্রেরণ করবে, তখন আমরা কানে শুনতে পাই। আমি সহজ ভাষায় বলে দিলাম। এখন তোমাদের বইতে একটু দেখো যে শব্দ যখন ভিতরে প্রবেশ করে তখন শব্দ একটি ছিদ্রপথে যায়, যার শেষ প্রান্তে একটি টান টান পর্দা থাকে। এই যে এই পর্দার কথা বলেছি, যেটাকে আমরা কানের পর্দা বলে থাকি। এই পর্দা গুরুত্বপূর্ণ কাজ করে, অর্থাৎ শব্দের কম্পন কানের এই পর্দাটাকে কাঁপায়। পর্দা এই কম্পনকে কানের ভিতরের অংশে নিয়ে যায়। কানের ভিতরের কোন অংশে নিয়ে যাবে? এই যে এখানে একদম অন্তঃকর্ণ, যেটাকে সেকুলাস ইউট্রিকুলাস বলা হয়, এই অংশে নিয়ে যাবে। আর এটা হচ্ছে ইউট্রিকুলাস, এই অংশে স্নায়ুতন্তু থাকে এবং এই স্নায়ুতন্তুগুলো ওই শব্দটাকে মস্তিষ্কে নিয়ে যায়, তখন আমরা শব্দ শুনতে পাই। ঠিক আছে, প্রাণীরা মূলত এইভাবেই শুনতে পায়। এখন আমি যে এইটুকু বললাম, এখন ধরো যে হ্যাঁ এটা পড়ে নিলাম যে শব্দ এভাবে শোনা যায় বা আমরা শুনতে পাই। এখন এইটুকু তোমার এইটুকুতেও বিশ্বাস হচ্ছে না, আরেকটু পরীক্ষার মাধ্যমে যদি জানা যায় যে আসলে আমরা যে কানের এই পর্দার যখন শব্দ কম্পন সৃষ্টি হয় তখন শুনতে পাই, তাহলে আরেকটা পরীক্ষার মাধ্যমে আমরা একটু করে দেখি। ধরো তোমরা যে বিভিন্ন কি বলে পেপসি, কোকাকোলা যেগুলা ক্যানের মধ্যে থাকে, সেই ক্যানটা দিয়ে আমরা পরীক্ষা করতে পারি। যেমন ধরো যে ওই ক্যানের দুই প্রান্তটা কেটে মুখ খোলা রেখে দিতে হবে। একটা ক্যান অর্থাৎ গোল একটা টিনের কৌটার মতো থাকে এই ক্যান, এটা যদি আমরা একটা বেলুন দিয়ে এটাকে সম্পূর্ণ আটকে দিয়ে রাখি, একদম টান টান করে যদি আটকে দেই, তখন কি অবস্থা হবে? এই বেলুনটাকে টান টান করে রাবার ব্যান্ড বা সুতা দিয়ে যদি ক্যানের একটা মাথা বন্ধ করে দেওয়া হয় এবং এর উপর 4-5টা গমের দানা অথবা চালের দানা রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে কি অবস্থা দেখা যাবে? তখন দেখা যাবে কোনো তুমি পাশের কাউকে তুমি কানের একটা খোলা মুখের সামনে যদি যে এই অংশটা দিয়ে যদি কেউ একজন জোরে হইচই শব্দ করতে থাকে, যেমন হুরে হুরে এরকম আওয়াজ, ইয়া ইয়া এরকম জোরে করে আওয়াজ করলা, বা 2-3টা কথা আমি এখন এরকম জোরে যখন আওয়াজ করা হবে, মানে এরকম 2-3টা শব্দ প্রয়োগে যখন আওয়াজ করা হবে এই দিক থেকে, তখন এখান থেকে অন্য কাউকে লক্ষ্য করতে বলবা। দেখা যাবে এখানে যে 2-3টা চালের দানা বা গমের দানা অথবা কোনো ছোলা মসুরের ডাল অনেক ছোট থাকে, এরকম দানা যদি রেখে দেওয়া হয়, তখন সেটা কি করবে? এই বেলুনের অংশ থেকে একটু বেলুনটা যেহেতু শব্দের কারণে কাঁপতে থাকবে, কম্পন সৃষ্টি হবে, তখন এগুলো একটু উপর দিকে লাফাতে থাকবে। অর্থাৎ কি প্রমাণ হয়? যে তুমি এদিক দিয়ে শব্দ প্রয়োগ করছো, এদিক দিয়ে বের হতে পারছে না, সেজন্য বেলুনের গায়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। তখন এই বেলুন টান টান বেঁধে রাখা এই বেলুনটার মধ্যে কম্পনের সৃষ্টি হচ্ছে, সেই কম্পনের ফলেই কিন্তু তোমার ওই বেলুনের উপরে রাখা দানাগুলো উপর দিকে লাফাচ্ছে। তো শিক্ষার্থীরা, এই যে উপরে চাল অথবা ডাল বা গম যদি রেখে দেওয়ার কারণে যে লাফাচ্ছে, এ থেকে তুমি কি বুঝলা?
শব্দের কম্পনের ফলেই কিন্তু বেলুনে কম্পন সৃষ্টি হয়েছে, আর সেজন্যই গম বা ওই চালগুলো লাফাচ্ছে। এরপরেও কি তোমার মনে হবে যে হ্যাঁ, কম্পনের থেকে শব্দের সৃষ্টি হচ্ছে না? অবশ্যই কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। এখন এই শব্দ কতটুকু পর্যন্ত উচ্চ স্বরে হয়ে থাকে অথবা কতটুকু নিম্ন পর্যন্ত হয়ে থাকে, বিভিন্ন ধরনের শব্দ আছে। অনেক সময় খুব উচ্চ স্বরে শব্দ হয়ে থাকে, যেমন বজ্রপাতের শব্দ হলে সেটাও কিন্তু অনেক বড় শব্দ। আবার আছে যে এমন অল্প শব্দ যেটা আমরা কানে শুনি না। এখন কানে শুনি না বা আমরা শুনতে পাই না, এই ধরনের শব্দও আছে। তার ক্ষেত্রে এটা নির্ণয়ের জন্য যে ব্যবস্থা নেওয়া হয় সেটাকে শ্রাব্যতার সীমা বলা হয়। অর্থাৎ যে শব্দটা আমরা শুনতে পাই না, অর্থাৎ শ্রবণ উপযোগী নয়, তখন সে শব্দটাকে বলা হবে শ্রুতিপূর্ব শব্দ। শ্রুতিপূর্ব। যে শব্দটা আমরা নর্মালি শুনতে পাই না সেই শব্দটাকে বলা হবে শ্রুতিপূর্ব শব্দ। এছাড়াও আছে যে শব্দটা আমরা, এটা হচ্ছে যে একদম মানে সর্বনিম্ন পর্যায়ের যে শব্দ, অর্থাৎ মানুষের শুনতে গেলে শব্দের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, যেটা আমি একটু বলছি যে শব্দ প্রতি সেকেন্ডে 20টির কম শব্দ সৃষ্টি করে থাকে বা কম্পাঙ্ক সৃষ্টি করে থাকে। 20টি এর চেয়েও কম শব্দ, কম কম্পাঙ্ক সৃষ্টি করে যে শব্দ উৎপন্ন করে সেটা কিন্তু আমরা শুনতে পাই না, আর তখন ওই শব্দটাকেই বলা হয় শ্রুতিপূর্ব শব্দ। এছাড়াও আরও আছে শ্রুতি উত্তর শব্দ, যেমন প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দটাও কিন্তু আমরা শুনতে পাই না। 20টি এর কম, এটা হচ্ছে শ্রুতিপর্ব। আবার 20,000 এর বেশি কম্পাঙ্ক, এটা হচ্ছে শ্রুতি উত্তর। একটু খেয়াল করো, 20-এর কম কম্পাঙ্ক, অর্থাৎ প্রতি সেকেন্ডে 20টি এর কম কম্পাঙ্ক দিয়ে যে শব্দ উৎপন্ন হয় সেই শব্দটা আমরা শুনতে পাই না, তখন ওই শব্দকে শ্রুতিপূর্ব শব্দ বলা হয়। আবার 20,000 এর বেশি কম্পাঙ্ক সৃষ্টি করে যে শব্দ উৎপন্ন হয় সেই শব্দটাও কিন্তু আমরা শুনতে পাই না, আর ওই শব্দকে বলা হয় শ্রুতি উত্তর শব্দ। তাহলে এই 20 থেকে 20,000 এর মধ্যে কম্পাঙ্ক সৃষ্টি হওয়ার পর যে শব্দ উৎপন্ন হয় আমরা সাধারণত ওই শব্দগুলোই শুনে থাকি। কেমন? এরপরে একটু দেখো, মানুষের শ্রাব্যতার সীমা হলো 20 থেকে 20,000 কম্পন দিয়ে সৃষ্ট শব্দ। আর এই 20 থেকে 20,000 কম্পাঙ্কের যে শব্দগুলো আমরা শুনতে পাই, এর মধ্যের এই সীমার মধ্যের কম্পাঙ্কের শব্দকে যেহেতু আমরা এগুলো শুনতে পাই, সেজন্য ওই কম্পাঙ্কের মধ্যের শব্দগুলোকে বলা হয় শ্রাব্যতার সীমা বা শ্রাব্য শব্দ। এর মধ্যে 20 থেকে 20,000 কম্পাঙ্ক হচ্ছে শ্রাব্য শব্দ। প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে বলা হয় ওই বস্তুর কম্পাঙ্ক। এই যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের কিন্তু একটা একক আছে। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। হার্টজ বা এইচ জেড দিয়েও লেখা যায়।
তোমাদের বইতে দেখো বাংলায় এর একক দেওয়া আছে হার্টজ। মানুষের কানের শ্রাব্য কম্পাঙ্কের সীমা 20 থেকে 20,000। আর হচ্ছে আমি আরেকবারও বলে নিই যে যে কম্পাঙ্ক বলছি, এই কম্পাঙ্কটা কাকে বলে? কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে বলা হয় ওই বস্তুর কম্পাঙ্ক। এখন এই যে তাহলে আমরা যে এইটুকু কম্পাঙ্কের মধ্যে যে শুনতে পাই, তাহলে এর চেয়ে বেশি কম্পাঙ্ক হলে কে শুনে, এর চেয়ে কম হলেই বা কে শুনে? এর চেয়ে বেশি কম্পাঙ্কের হচ্ছে যেমন কুকুর কিন্তু 20,000 কম্পাঙ্কের চেয়েও বেশি হার্টজের শব্দ শুনে থাকে। যেমন পুলিশরা যখন হাইড্রোলিক হর্নগুলো ইউজ করে, মাইক ইউজ করে উচ্চ স্বরে যখন কথা বলে বা কোনো হুইসেল দিয়ে থাকে। এছাড়াও আরও আছে যেমন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, বিভিন্ন এক্সরের ক্ষেত্রে কিন্তু অতি উচ্চ শব্দে আমাদের দেহের কোনো সমস্যা বা হাড়ের কোনো সমস্যা হয়ে থাকলে সেটা অতি উচ্চ শব্দে কিন্তু রেকর্ড করা হয়ে থাকে। তখন দেখা গেছে যে ওই শব্দগুলো আমরা শুনতে পাই না, কিন্তু প্রাণীদের মধ্যে কুকুর সাধারণত 20,000-এর চেয়েও বেশি কম্পাঙ্কের শব্দ শুনে থাকে। এছাড়াও আছে যেমন বাদুরও কিন্তু অনেক কম কম্পাঙ্কের, যেমন 20-এর চেয়ে কম কম্পাঙ্কেরটাও শুনে থাকে। যেমন বাদুর কিভাবে পথ চলে থাকে, যেমন বাদুর তো চোখে দেখে না, রাত্রিবেলা সে যখন উড়ে তখন তার পাখার যে বাতাসের যে শব্দ, এটা তার সামনের বা পার্শ্ববর্তী কোনো বস্তু, সেটা গাছ হোক, পাহাড় হোক, কোনো বাড়ি হোক, বিল্ডিং হোক, যাই হোক, ওই দেয়ালে বা গাছের সাথে বাধা পেয়ে ওই শব্দটা যখন ফিরে আসে তখন বাদুর বুঝতে পারে যে হ্যাঁ, এর নিকটবর্তী এতটুকু কাছে সামনে আমার কোনো বাধা আছে, এদিক দিয়ে যাওয়া যাবে না। এভাবেও কিন্তু বাদুর পথ চলে থাকে। তো শিক্ষার্থীরা, এই যে শব্দের কথা বললাম, এখন এই শব্দ যে আমরা যে সাধারণত শব্দগুলো শুনে থাকি, এই শব্দের মধ্যেও কিন্তু কিছু কিছু শব্দ শুনলে খুব বিরক্ত লাগে। যেমন উচ্চস্বরে গান বাজানো, তারপরে রাস্তায় অযথা গাড়িতে হর্ন বাজাচ্ছে, এই শব্দগুলো। আবার কিন্তু কিছু শব্দ আছে আমাদের নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে, যেমন বাঁশির সুর, হারমোনিয়ামের সুর, আবার খুব কণ্ঠটা অনেক সুন্দর, মানে গান গাইছে কেউ, খালি গলায় গান গাইছে কিন্তু কণ্ঠটা অনেক সুন্দর, এটাও তো একটা শব্দ, অনেক ভালো লাগে। এরকম শব্দ আমরা শুনে থাকি। তাহলে শব্দটা কয় ধরনের হয়ে থাকে? সাধারণত বিভিন্ন ধরনের যেহেতু শব্দ হয়ে থাকে, তার মধ্যেও আমরা 2 ধরনের কিন্তু মোটামুটি বলতে পারি। যেমন একটা হচ্ছে নয়েজেবল, যেটা নয়েজ মানে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আবার আরেকটা হচ্ছে সুশ্রাব্য, সুমধুর কণ্ঠ, সুমধুর আওয়াজ, এগুলো হচ্ছে সুশ্রাব্যর মধ্যে পড়তে পারে। সুশ্রাব্য। আরেকটা হচ্ছে নয়েজ। এখন সুশ্রাব্য একটু বলে নেই। সুশ্রাব্য হচ্ছে যেমন বললাম, যে শব্দটা খুব সুরেলা আওয়াজ হয়ে থাকে বা শুনতে ভালো লাগে, ওই রকম শব্দগুলাই হচ্ছে সুশ্রাব্য। আবার কিছু শব্দ আছে যে শুনতে কষ্ট লাগে, যন্ত্রণা দেয়, খুব বিরক্ত লাগে, যেমন ওই যে গাড়ির হর্ন, এগুলো তো বললাম। এছাড়াও আরও শব্দ আছে, যেমন ড্রিল মেশিন দিয়ে কোনো দেয়াল ফুটা করছে, এই যে শব্দটা, এটাও কিন্তু খুব বিরক্ত লাগে। এছাড়াও আছে যে কাঠের মধ্যে ঠুক ঠুক করে পেরেক দিতেছে, আবার হচ্ছে যে কাঠের অন্য কোনো কাজ করছে, এই ধরনের শব্দগুলোও কিন্তু তখন অথবা দেখা গেছে যে অনেক সময় বোর্ডের মধ্যে চক দিয়ে লিখতে গেলে কেমন একটা চিকচিক করে আওয়াজ আসে, মানে এগুলোই মানে বিরক্তির আওয়াজ শব্দ হয় যেগুলো, সেগুলো কি নয়েজেবল শব্দ বলা যেতে পারে, বা গোলমাল হয় যেগুলো, শুনতে যেগুলো কষ্ট লাগে, যন্ত্রণা দেয়, সেগুলোকেই নয়েজ বলা হয়। এছাড়াও আছে, দেখো তোমাদের বইতে আছে পাঠ 8-9-এর মধ্যে আছে শব্দ দূষণ। শব্দ দূষণ অর্থাৎ পরিবেশ দূষণের মধ্যে যে দূষণগুলো রয়ে গেছে, সেগুলো হচ্ছে যে মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ,
শব্দ দূষণ, এখানে পরিবেশ দূষণের অন্তর্ভুক্ত কিন্তু শব্দ দূষণটাও। এখন এই শব্দ দূষণ যেমন রাস্তা দিয়ে হাঁটছো, অনেক অনেক গাড়ির অকারণে হর্ন বাজাচ্ছে, রাস্তায় জ্যামে পড়ে আছে গাড়ি, তারপরে শুধু শুধু হর্ন বাজাচ্ছে। তা এছাড়াও আছে যে হাঁটার চলার সময় ওই রাস্তায় বিভিন্ন কাজের টুকটাক শব্দ মানে বেশ উচ্চস্বরী হয়ে থাকে এগুলো। তারপরে এছাড়াও আরও আছে যে বাসাবাড়িতে উচ্চস্বরে, পাশের রুমে মুরব্বি আছে নামাজ পড়ছে আর তুমি এদিক দিয়ে উচ্চস্বরে গান বাজাচ্ছ, এটাও কিন্তু একটা শব্দ দূষণ। আবার সবসময় যেটা শুনতে ভালো লাগে না, হঠাৎ করে আওয়াজ হচ্ছে, রাস্তা দিয়ে জোরে মাইকিং করে আওয়াজ করছে, অ্যালাউন্স করছে, এটাও কিন্তু উচ্চস্বরে যেহেতু হয়ে থাকে তোমার বিরক্তির কারণও হতে পারে, সেটাও কিন্তু শব্দ দূষণের মধ্যেই পড়ে। তো শিক্ষার্থীরা, শব্দ দূষণ সাধারণত পানি দূষণ, বায়ু দূষণ যেভাবে বলি, যেমন পানিতে জীবাণু ময়লা পানি থাকলে এটা পানি দূষণ, বায়ুতে ধুলাবালির সাথে মিশ্রিত অবস্থায় থাকে বিভিন্ন জীবাণু বা কলকারখানার ধোঁয়া, এগুলো মিশ্রিত অবস্থায় থাকে, এটাকে বায়ু দূষণ বলি। তো শব্দ দূষণটাও এরকম বিভিন্ন জিনিসপত্রের শব্দ, হাত থেকে একটা পাতিল পড়ে গেল, ঠাস করে উঠলো, এটাও একটা শব্দ। অথবা এছাড়াও আরও আছে, হঠাৎ করে পটকা বোমা আতশবাজি হচ্ছে, সেগুলোও কিন্তু শব্দ দূষণের মধ্যেই পড়ে। এর ফলে আমরা একটু শিখব যে শব্দ দূষণের ফলে কি ক্ষতি হয়। শব্দ দূষণের ফলে নানা রকম সমস্যা হয়, যেমন তোমাদের বইতে আছে যে অনিদ্রা, মাথা ধরা, উচ্চ রক্তচাপ, বিরক্তি, এগুলো তো হয়েই থাকে। এছাড়াও আরও আছে যে নানা রকম রোগবালাই দেখা দিতে পারে, যেমন তোমাদের বইতে নাই, তারপরেও আমি একটু বলছি। যেমন তুমি ঘুমিয়ে আছো, তোমার কোনো শব্দ নেই, চারপাশে নীরব, কোনো কাঠের মধ্যে কোনো পোকা দেখবা, যে গুণ পোকা বলে না কি বলে, হ্যাঁ গুণ পোকাই হবে হয়তো। তো যাই হোক, কাঠ কেটে নষ্ট করে ফেলে, একদম পাউডার গুঁড়ির মতো বের করে। কাঠের মধ্যে যদি সার কাঠ না হয়ে থাকে, ওই ধরনের কাঠের মধ্যে ওই ধরনের পোকা বসে কাঠ কেটে একদম পাউডার মতো গুঁড়ি বের করে ফেলে। এখন তুমি রাত্রেবেলা ঘুমাইছো অথবা দিনেই ঘুমাইছো, কোনো শব্দ নাই, শুধু ওই পোকার কোট আওয়াজ আসতেছে, এরকম হয়ে থাকে। এরকম হয়ে থাকলেও কিন্তু দেখা গেছে যে তোমার কি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে। এটা বিশ্বাস করবা কি না, কিন্তু এটা পরীক্ষিত যে এরকম হলে তোমার গ্যাস্ট্রিক, এমনকি এই ছোট ছোট সম্পূর্ণ নীরবতার মধ্যে ওই ছোট ছোট শব্দ কিন্তু এই আলসারের সমস্যাও সৃষ্টি করতে পারে। অর্থাৎ শব্দ দূষণ থেকেই কিন্তু এই ধরনের রোগগুলো হয়ে থাকতে পারে। এখন এই যে শব্দ, সেটা তো সম্পূর্ণটা শব্দ বন্ধ করলে তো আমরা একজন আরেকজনকে যে কথা বলতেছি সেটাও কিন্তু শব্দ করেই বিদায় সে শুনতে পাচ্ছে, না হলে তো শুনতে পারতো না। এখন এই যে শব্দ, এই অতিরিক্ত বা উচ্চ শব্দ, আমরা এটা কিভাবে রোধ করতে পারি? উচ্চ শব্দ আমরা টোটালি তো শব্দ অফ করতে পারবো না, তবে রোধ করার জন্য কিছুটা ব্যবস্থা আছে। যেমন উচ্চ স্বরে আমরা গান বাজাবো না, অপ্রয়োজনে হর্ন বাজাবো না। তারপরে হচ্ছে যে আমি টিভি দেখছি, প্রয়োজনের আমি যতটুকুতে সাউন্ডটা পাচ্ছি তো ঠিক ততটুকু সাউন্ড দিয়ে দেখা ভালো, এর চেয়ে বেশি শব্দ সৃষ্টি না করাই ভালো। রেডিও, টেলিভিশন, বাদ্যযন্ত্র এগুলো উচ্চস্বরে বাজানো যাবে না। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে বাইরে থেকে অনেক উচ্চ শব্দ আসে, সেক্ষেত্রে প্রতিরোধ করার জন্য একটা ব্যবস্থা আছে। যেমন বাড়ির আশেপাশে, মানে বাড়ির চারপাশে বেশি করে গাছপালা লাগালেও কিন্তু ওই শব্দ ওই গাছপালার মধ্যে বাধা পেয়ে শব্দ ফিরে যায়, তখন বাড়িটা অনেকটা নিরাপদে রাখা যায়, অর্থাৎ শব্দ দূষণটা রোধ করা যায়। এরপরে আরও আছে শব্দ দূষণ রোধ করতে বিমানের ইঞ্জিন, যানবাহনের ইঞ্জিন আর কলকারখানার মেশিনে সাইলেন্সার লাগানো যায়। এই সাইলেন্সার হচ্ছে এমন একটা ব্যবস্থা যা উৎপন্ন শব্দকে বাইরে যেতে দেয় না। সাইলেন্সার এটা শব্দ, অর্থাৎ যন্ত্রপাতির মধ্যে, যেমন একটা গাড়ি স্টার্ট দিতে গেলে যে আওয়াজটা হয়, ওগুলোর সাথে
সাথে সংযুক্ত করা হয় তখন ওই আওয়াজগুলো বাইরে আসবে না। সাইলেন্সার হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা যা উৎপন্ন শব্দকে বাইরে যেতে দেয় না। এখন এই যে শব্দ, এই শব্দ সৃষ্টিকারী বস্তুগুলো কি কি বা যন্ত্রগুলো কি কি? শব্দ সৃষ্টিকারী যন্ত্র তো অনেকই আছে, তবে এর মধ্যে যে বললাম যে সকল শব্দ শুনতে ভালো লাগে, যেমন হারমোনিয়াম থেকে শব্দ পাওয়া যায়, বাঁশি, তারপরে একতারা দুতারা এগুলো। এছাড়াও আছে গাড়ির হর্ন, সাইকেল, রিক্সা বা সাইকেলের যে বেলগুলা বাজানো হয়, এগুলোও শব্দ সৃষ্টিকারী যন্ত্র। এটা ছাড়াও আছে একদম নর্মাল আরেকটা যন্ত্র আছে শব্দ সৃষ্টিকারী, যেমন বাঁশি। এটা বাতাসের কম্পনের ফলেই সুর সৃষ্টি হয়। বাঁশির মধ্যে ফু দিলেই কিন্তু শব্দের সৃষ্টি হয়। কারণ কি, বাঁশির নলে বাতাস ঢুকানো, ফু দিয়ে যখন বাতাসটা ঢুকানো হয় তখন ওই বাঁশির ভিতরের দৈর্ঘ্য ও ছিদ্র সংখ্যার উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। এছাড়াও আরও আছে একতারা দোতারা আছে, সাইকেল, রিক্সার বেল, এগুলো থেকেও কিন্তু রিক্সার বেলের মধ্যে টুংটাং শব্দের পরিচিতি, এটা সবাই আমরা জানি। তো বেলের নিচে একটা ধাতব হাতুড়ি লাগানো থাকে বেলের মধ্যে, ওই হাতলের সাহায্যে হাতুড়ি যখন নাড়াচাড়া করে ওই বেলের ভিতরে একটা বাটির মতো থাকে, তখন হাত দিয়ে যখন নাড়াচাড়া করে ওই বাটির মধ্যে যে আরেকটা স্টিলের পাতের মতো আছে সেটা যে আঘাত খায় তখনই বারবার শব্দ হতে থাকে আর আমরা শুনতে পাই। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এই অধ্যায়ের মধ্যে আজকের এই পড়া। সবাই ভালোভাবে পড়াশোনা করবে। এই অধ্যায়টা আজকে শেষ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো সবাই ভালো থেকো। আজকের ক্লাস আমি এই পর্যন্তই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।